নমস্কার, আমি ডক্টর কেশব কুমার গার্গ, ইন্টারভেনশনাল পেন স্পেশালিস্ট, হেলথওয়ার্ল্ড হসপিটাল, দুর্গাপুর। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্রোজেন শোল্ডার ব্যাপারে কিছু আলোচনা করব। অনেকবারই হয় আমাদের কাছে পেশেন্ট আসে, কি বলে কি আমার কোনো রকম কোনো চোট লাগেনি, আমি কোনো রকম পড়ে যাইনি, কিন্তু একটা কাঁধে ব্যথা আমার শুরু হয়েছে এবং এই কাঁধে ব্যথাটা আমার রাত্রের দিকে একটু বেশি হয়। ফ্রোজেন শোল্ডারে এই যে কাঁধে ব্যথাটা এটা কেন হয়? তো মেনলি যেটা হয় যেটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা আমরা বলা হয় কি আমাদের যে শোল্ডার জয়েন্ট, যদি আমরা অ্যানাটমি দেখি তো শোল্ডার জয়েন্টের অ্যানাটমিতে আমাদের একটা বল এন্ড সকেট জয়েন্ট হয়, একটা হিউমেরাস বোন হয়, সেটা আমাদের স্ক্যাপুলা ওখানে লাগে এবং ওর আশেপাশে একটা ক্যাপসুল হয় এবং তার উপরে কিছু মাসলস আমাদের কভার করে। তো এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা হচ্ছে মেন রিজন এই ফ্রোজেন শোল্ডারে। তো কাদের হতে পারে ফ্রোজেন শোল্ডার? ডায়াবেটিসের রোগী, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে বা থাইরয়েডের রোগী, ওদের ফ্রোজেন শোল্ডার হওয়াটা মেন খুব কমন। এবং অনেকবার এটা হয় কি কোনো অপারেশন হলো বা কোনো রকম দুর্ঘটনা হলো, তাতে অনেক দিন শোল্ডারটাকে মুভ করা হয়নি, শোল্ডারটাকে কোনো রকম শোল্ডারে কোনো এক্সারসাইজ করা হয়নি, তখন কিন্তু এই ফ্রোজেন শোল্ডারটা হওয়ার চান্স খুব বেশি। এই ফ্রোজেন শোল্ডার যেটা মেনলি হচ্ছে তিনটে স্টেজে হয়। প্রথম স্টেজ যেটা আমরা বলি সেটা হচ্ছে ফ্রিজিং স্টেজ। ফ্রিজিং স্টেজটা মোটামুটি 3 থেকে 4 মাস অবধি থাকে, যখন কি হয় আস্তে আস্তে কাঁধে ব্যথাটা বাড়তে শুরু করে, রেঞ্জ অফ মোশন যেটা কাঁধের মুভমেন্ট ওটাও কিছুটা কম হওয়া শুরু হয়। মেনলি যেটা কমপ্লেন হয় হচ্ছে আমার কাঁধটা, আমার হাতটা আমি এর থেকে বেশি তুলতে পারছি না, মোর দ্যান 90 ডিগ্রি তোলা যাচ্ছে না হাতটা, এটা হচ্ছে মেন কমপ্লেন হয়। এবং তারপরেই হচ্ছে স্টেজটা আসে, ওটা হচ্ছে আপনার ফ্রোজেন স্টেজ। ফ্রোজেন স্টেজে এই কাঁধের ব্যথাটা কিছুটা কম হয়, শোল্ডার পেনটা একটু কম হয়, বাট যে মুভমেন্টটা হচ্ছে শোল্ডার মুভমেন্টটা অনেকটাই হচ্ছে কমে যায়। এই স্টেজটা অ্যারাউন্ড 4 months to 12 months অ্যারাউন্ড ডিউরেশনে থাকে। এবং লাস্ট স্টেজটা যেটা আমাদের হচ্ছে থ্রয়িং স্টেজ, আস্তে আস্তে পেশেন্টের আবার মুভমেন্টটা, হাতের মুভমেন্টটা আর পেনটা আস্তে আস্তে কমতে শুরু করে, হাতের মুভমেন্টটা আস্তে আস্তে বেটার হয়, সেটা অ্যারাউন্ড আবার 12 months লেগে যায়। তো যদি আমরা দেখি ফ্রোজেন শোল্ডারের এই যে ডিউরেশনটা, ইটস অ্যারাউন্ড 1 to 2 years, 1 থেকে 2 বছর মোটামুটি পুরোপুরি একটা কোর্স থাকে ফ্রোজেন শোল্ডারে। তো কোনো মানে হয় না কি 1 থেকে 2 বছর অবধি পেশেন্টকে এই পেন, এই রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, কাঁধটা জাম হয়ে যাচ্ছে, এগুলো সাফার করতে হবে। তার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্টটা শুরু করাটাই হচ্ছে বেটার ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। তো ফ্রোজেন শোল্ডারে যদি আমরা ট্রিটমেন্ট বলি, তাহলে ট্রিটমেন্টটা কিভাবে আমরা দিতে পারি? প্রথম তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজেস, কি ফিজিওথেরাপি হচ্ছে মাস্ট। ফিজিওথেরাপি কিরকম, কি অ্যাজ আর্লিয়ার স্টেজে পেশেন্ট চলে আসছে আমাদের কাছে, তখনই আমরা পেশেন্টকে বলছি কিছু এক্সারসাইজ শুরু করতে, যেমন পেন্ডুলাম এক্সারসাইজ হচ্ছে, যেমন ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ হচ্ছে, যেমন কেন এক্সারসাইজ হচ্ছে, যার থেকে আমাদের পেশেন্টে যে এই রেঞ্জ অফ মোশন যে কমে যাবে, অ্যাডহেশনস গুলো যেটা তৈরি হচ্ছে সেটা যেন আমরা কম করতে পারি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিজিওথেরাপি ছাড়াও কিছু ওষুধ দেওয়া হয় ব্যথা কমানোর জন্য। আর অ্যাজ এ ইন্টারভেনশনাল পেন স্পেশালিস্ট যেটা আমি রিকমেন্ড করি, ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন, আমরা জয়েন্টের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দিতে পারি, তাতে অনেক লাভ হয়। অ্যান্ড হাইড্রোডায়ালটেশন, যেখানে আমরা ক্যাপসুল, যেখানে অ্যাডহেশনস হয়ে যাচ্ছে যার জন্য মুভমেন্ট হচ্ছে না, সেইখানে আমরা কিছু ওষুধ দিয়ে সেই মুভমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করি আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স। আগে যেটা হতো ফ্রোজেন শোল্ডারে, কি পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দিয়ে সার্জন কি করতেন, উনি হাতটা মুভমেন্টটা করে দিতেন, যেটা আমরা ম্যানিপুলেশন বলি অফ শোল্ডার জয়েন্ট। বাট আজকালকার ক্ষেত্রে যখন আমাদের কাছে আল্ট্রাসাউন্ড আসছে বা যেখানে আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারছি, তখন এখন ম্যানুয়াল ম্যানিপুলেশন এরকম না করাটাই বেটার হয়। স্টিল আমরা বারবার এটা পেশেন্টকে জিজ্ঞেস করি কোনো রকমে কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, কোনো চোট লেগেছে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। কেন কি যদি আমরা দেখি না কোনো রকম চোট লেগেছে, যদি পেশেন্ট এরকম হিস্ট্রি দিচ্ছেন কিনা আমি এদিকে পড়ে গেছিলাম হাতের উপরে, তারপর থেকে আমার ব্যথা হচ্ছে, তখন ফ্রোজেন শোল্ডারের সাথে সাথে একটা রোয়েটার কাফ টেন্ডোপ্যাথি বা রোয়েটার কাফ টিয়ার, যেটা আমি বলছিলাম কি শোল্ডার জয়েন্টের অ্যারাউন্ডে কিছু মাসলস থাকে যেটা রোয়েটার কাফ তৈরি করে, তো ওইগুলোর টেন্ডোপ্যাথি বা তার টিয়ার হওয়ার চান্সেসও বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে ইভ্যালুয়েশন ক্লিনিক্যালি আমাদেরকে দেখতে হয়
অ্যান্ড দরকার পড়তে গেলে ওর আল্ট্রাসাউন্ড একটা করানো বা এমআরআই অফ শোল্ডার জয়েন্ট দরকার হতে পারে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার ইচ্ছে ছিল এটা বোঝানো কি ফ্রোজেন শোল্ডারটা, খুব কনসাইজলি বোঝানো কি ফ্রোজেন শোল্ডারটা কি জিনিস। এই যে কাঁধে ব্যথা নিয়ে পেশেন্টটা আসে কি কেন আমি কোনো চোট লাগেনি, পড়ে যায়নি, তাও একটা কাঁধে ব্যথা কেন হচ্ছে আমার, কেন আমি হাতটা তুলতে পারছি না, এটা নিয়ে বোঝানো কি 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 রিজন হতে পারে, কোন কোন স্টেজেসে ফ্রোজেন শোল্ডার যায়, এবং কি কি ট্রিটমেন্ট পার্ট পসিবল। ট্রিটমেন্ট পার্টে ইভেন পিআরপি, প্লেটেড রিচ প্লাজমা, এর ইনজেকশনটাও আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্সেই করি, অ্যান্ড এটাও অনেকটাই ফ্রোজেন শোল্ডারে আরাম দেয়। বাট ট্রিটমেন্ট পার্ট আমরা যাই ইনজেকশন দিই, যাই ওষুধ দিই, এক্সারসাইজেস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রোজেন শোল্ডার পেশেন্টস। অ্যান্ড শুধু ওটাই নয়, যখন আমরা বলছি কি আনকন্ট্রোল ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড পেশেন্টসদের খুব কমন ফ্রোজেন শোল্ডার হওয়া, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হওয়া, তো এই ক্ষেত্রে প্রপার কন্ট্রোল অফ সুগার অ্যান্ড থাইরয়েড ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই ফ্রোজেন শোল্ডার কেসেসগুলোতে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে ফ্রোজেন শোল্ডার ব্যাপারে কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড বাকি আমার চ্যানেলে যেগুলো ভিডিওস আছে সেটার লিঙ্কগুলো আমি এটাতে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।